আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফিরে দেখা গল্পের 2 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক। বডরুমের বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠল। রাফসান স্থির চোখে আরিশের দিকে তাকিয়ে আছে। তার হাতে ধরা ফাইলটা সামান্য কাঁপছে। আশেপাশের মানুষজন বুঝতে পারছে এখানে শুধু পুরনো প্রেম বা ডিভোর্সের গল্প চলছে না, এর চেয়েও বড় কিছু আছে। নাবিলা ধীরে ধীরে বলল, রাফসান কি হয়েছে? রাফসান দাঁতে দাঁত চেপে উত্তর দিল, ইটস এ বিজনেস ম্যাটার। আরিশ খুব শান্তভাবে বললেন, হ্যাঁ ব্যবসার বিষয়, তবে ব্যক্তিগত সম্মান কখনো কখনো ব্যবসার অংশ হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম রাফসান নিজেকে সামলানোর চেষ্টা করছে, কারণ সে জানে এই মুহূর্তে যদি সে রাগ দেখায় পুরো হল সেটা দেখবে। কিন্তু তার চোখ দুটো আগের মতোই অহংকারী, হিংস্র এবং আহত। সে হঠাৎ শুকনো গলায় হেসে উঠল, ওয়াও, তাই নাকি? তাহলে অনন্যা তোমাকে সব বলেছে? আরিশ আমার দিকে একবার তাকিয়ে বলেন, যতটুকু জানার দরকার ছিল ততটুকু। ও প্লিজ। রাফসান এবার কণ্ঠ উঁচু করল। অনন্যা সবসময় নিজেকে ভিকটিম বানাতে ওস্তাদ ছিল। পুরো হল আবার চুপ। আমার বুকের ভেতর পুরনো এক চাপা যন্ত্রণা উঠল। এই একই টোনে সে সবসময় আমার প্রতিটা অনুভূতিকে মিথ্যা প্রমাণ করত। আমি কি মিথ্যা বলছি? রাফসান এবার চারপাশের মানুষের দিকে তাকালো। ও কি সংসার করতে চেয়েছিল কখনো? সারাদিন অফিস, মিটিং, প্রেজেন্টেশন। আমার মা অসুস্থ এবং ম্যাডাম তখন কর্পোরেট ট্রেনিং এ ব্যস্ত। কেউ কিছু বলল না, কারণ সত্যি কথা হলো মানুষ নাটক দেখতে ভালোবাসে কিন্তু পক্ষ নিতে ভয় পায়। আমি ধীরে ধীরে বললাম, তোমার মা অসুস্থ ছিলেন ঠিক, কিন্তু তুমি এটা বলছো না যে হাসপাতালে ভর্তি করার আগের রাতেও আমি অফিস থেকে ফিরে একা হাতে ওনাকে সামলেছি? রাফসান থমকে গেল। আমি থামলাম না। তুমি এটাও বলছো না যে সেই সময় তুমি তোমার বন্ধুদের সাথে কক্সবাজারে ছিলে? চারপাশে হালকা গুঞ্জন উঠল। রাফসানের মুখ শক্ত হয়ে গেল। মুখ সামনে কথা বলো। আমি হাসলাম। কেন, সত্যি শুনতে খারাপ লাগছে? নাবিলা এবার ধীরে ধীরে রাফসানের দিকে তাকালো। তার চোখে প্রথমবারের মতো সন্দেহ। আরিশ কিছু বলছিলেন না, শুধু আমার পাশে দাঁড়িয়েছিলেন। আর এই পাশে থাকাটাই যথেষ্ট ছিল। রাফসান হঠাৎ তার ছিলেন হাসি দিল। তুমি ভাবছো তুমি জিতে গেছো কারণ তুমি বড়লোক কাউকে বিয়ে করেছো? আমি এবার পুরোপুরি তার দিকে ঘোরাম। না রাফসান, আমি জিতেছি যেদিন তোমার বাড়ি থেকে বের হয়ে এসে নিজেকে আবার সম্মান করতে শিখেছিলাম। পুরো হল স্তব্ধ। আমি জানি এই কথাটা শুধু আঘাত করেছে, কারণ আমার কান্না, ভাঙন, অসহায়তা এসব দেখতেই সে অভ্যস্ত ছিল। আমার আত্মসম্মান নয়। ঠিক তখনই হোস্ট পরিবেশ হালকা করার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা, চলেন সবাই এবার ডিনারের দিকে। মানুষজন ধীরে ধীরে নড়ল, কিন্তু কারো চোখে খাবারের আগ্রহ নেই। সবাই এখন এই গল্পের শেষ দেখতে চায়। আমি হাঁটতে শুরু করতেই নাবিলা আচমকা আমার সামনে এসে দাঁড়ালো। 1 মিনিট। তার গলায় কাঁপন ছিল। সে খুব আস্তে জিজ্ঞেস করলো, আপনি আপনি কি সত্যিই ডিভোর্সের পর একা ছিলেন? আমি প্রশ্নটা বুঝলাম। সে আসলে জানতে চাইছে রাফসান তাকে যা বলেছে তার কতটা সত্যি। আমি শান্ত হয়ে বললাম, হ্যাঁ, অনেকদিন একা ছিলাম। তাহলে উনি? সে আরিশের দিকে তাকালো। আমার ঠোঁটে ছোট্ট হাসি ফুটলো। উনি আমার জীবনে এসেছিলেন তখন যখন আমি আর কাউকে দরকার মনে করতাম না। নাবিলা স্থির হয়ে গেল, কারণ একজন নারী আরেকজন নারীর চোখ দেখে অনেক কিছু বুঝে ফেলে। আর ঠিক তখনই রাফসানের ফোন আবার বেজে উঠল। সে বিরক্ত হয়ে রিসিভ করলো। কি? ওপাশের কথা শুনে তার মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। শেয়ার হোল্ডাররা মিটিং ডাকছে মানে কে? আমার পাশে দাঁড়িয়ে থাকা আরিশ খুব ধীরে পানির গ্লাসে চুমুক দিলেন। তারপর নিচু গলায় শুধু আমাকে বললেন, আজকের রাতটা ওর জন্য একটু লম্বা হতে যাচ্ছে। ডিনারের টেবিলে বসেও রাফসান স্থির থাকতে পারছিল না। সে বারবার ফোন চেক করছে, একের পর এক কল রিসিভ করছে, আবার কেটে দিচ্ছে। তার কপালে ঘাম জমেছে, যেটা সে বারবার ন্যাপকিন দিয়ে মুছে ফেলছে। অথচ আশেপাশে সবাই অভিনয় করছে যেন কিছুই হয়নি। এটাই উচ্চবিত্ত সমাজের সবচেয়ে বড় প্রতিভা। মানুষ ধ্বংস হয়ে গেলেও তারা কাঁটা চামচ ঠিকভাবে ধরতে ভোলে না। আমি চুপচাপ বসেছিলাম। আরিশ পাশে বসে কারোর সাথে ব্যবসা নিয়ে কথা বলছিলেন, কিন্তু মাঝে মধ্যে খুব স্বাভাবিক ভঙ্গিতে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছিলেন। এই ছোট ছোট ব্যাপারগুলোই আমাকে এখনো অবাক করে, কারণ আমি এমন একজন পুরুষের সাথে জীবন কাটিয়েছি যে কখনো জিজ্ঞেস করেনি আমি খেয়েছি কিনা। হঠাৎ পাশের টেবিল থেকে কেউ বলল, অনন্যা, তোমার আর আর আরিশ ভাইয়ের লাভ স্টোরিটাও তো শুনতেই হবে। চারপাশে কয়েকজন আগ্রহ নিয়ে তাকালো। আমি হালকা হেসে বললাম, খুব সাধারণ গল্প। অসম্ভব? আরেকজন বলল, দেশের টপ বিজনেসম্যানের সাথে বিয়ে, এটা সাধারণ হয় কিভাবে? আমি উত্তর দেওয়ার আগে আরিশ মুচকি হাসতেন। আসলে প্রথমে অনন্যা আমাকে বিয়ে করতে রাজি হয়নি। সবাই অবাক হয়ে উঠল। সিরিয়াসলি? কেউ একজন জিজ্ঞেস করল। আমি একটু অস্বস্তিতে হেসে ফেললাম, কারণ তখন আমি কোনো সম্পর্কে জড়াতে চাইনি। আমার মাথার উপর হঠাৎ সেই দিনের স্মৃতি ভেসে উঠল। 4 বছর আগে আমি তখন একটা ছোট কনসাল্টিং ফার্মে কাজ করি। প্রচন্ড পরিশ্রম, কম বেতন আর ভাঙা আত্মবিশ্বাস নিয়ে দিন কাটছিল। সেদিন অফিসে রাত পর্যন্ত কাজ করতে করতে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। সবাই চলে গিয়েছিল, শুধু আমি আর নতুন এক ইনভেস্টর টিমের একজন মানুষ কনফারেন্স রুমে ছিলাম। সেই মানুষটা ছিল আরিশ খন্দকার। তখন অবশ্য আমি জানতাম না উনি কে।
আমি শুধু দেখেছিলাম একজন লোক চুপচাপ আমার সামনে এক গ্লাস পানি রেখে বলছে, আপনি 3 ঘন্টা ধরে একটানা কাজ করছেন, একটু বসুন। তারপর আর কিছু না, না কোনো ফ্লার্ট, না অহংকার, না করুণা, শুধু সম্মান। আমি সম্ভবত সেদিন প্রথমবার বুঝেছিলাম ভদ্রতা আর ভালোবাসার মধ্যে খুব গভীর সম্পর্ক আছে। তারপর কেউ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, আরিশ হেসে বললেন, তারপর আমি প্রায় 6 মাস চেষ্টা করেছি ম্যাডামকে কফিতে রাজি করানোর জন্য। চারপাশে হাসির শব্দ উঠল। আমি মাথা নেড়ে বললাম, কারণ আমি নিশ্চিত ছিলাম এত ভদ্র মানুষ বাস্তবে হয় না। আরিশ নিচু গলায় বললেন, আর আমি নিশ্চিত ছিলাম এত শক্ত মনের মানুষও খুব কম হয়। আমাদের চোখ কয়েক সেকেন্ডের জন্য এক হলো। আমি খেয়াল করলাম দূরে বসে রাফসান আমাদের দেখছে, তার চোখে সেই চেনা বিষ, কিন্তু আজ সেখানে আরও কিছু আছে, অনুশোচনা। কারণ সে জীবনে প্রথমবার বুঝেছে সে যাকে ভেঙে ফেলতে চেয়েছিল সেই মেয়েটিকেই অন্য একজন সবচেয়ে মূল্যবান জিনিসের মতো আগলে রেখেছে। ঠিক তখনই রাফসানের এক পার্টনার তাড়াহুড়ো করে ভেতরে ঢুকলো। রাফসান ভাই, আমাদের এখনই কথা বলা দরকার। রাফসান বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। এখন না। লোকটা নিচু গলায় বলল, স্যার, মিডিয়াতে নিউজ চলে গেছে। আমার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। রাফসান ফিসফিস করে বলল, কি নিউজ? লোকটা নার্ভাস গলায় উত্তর দিল, খন্দকার গ্লোবাল আমাদের আপনার কোম্পানির বিরুদ্ধে অফিসিয়ালি ফ্রড ইনভেস্টিগেশন শুরু করেছে। পুরো টেবিল নিস্তব্ধ। রাফসান ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আরিশের দিকে তাকানো। আরিশ খুব শান্তভাবে ন্যাপকিন ভাঁজ করছিলেন। তারপর তিনি মাথা তুলে একদম স্বাভাবিক গলায় বললেন, ও, নিউজটা এত দ্রুত বের হয়ে গেল? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের রাতুল ব্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।